দলে দলে বাড়ির পানে ছুটছে মানুষ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানজট, বিশৃঙ্খলা, তিল ধারণের জায়গা নেই লঞ্চে, ট্রেনের ছাদে ঝুঁকিপূর্ণ যাত্রা। যেতে হবে তো বাড়িতে, মা বাবার সাথে ঈদ করতে হবে, আমাদের এইভাবেই যাইতে হবে কষ্ট কইরাও। বাসা লয়ে বয়ে রয়েছে, এখন তো পর্যন্ত লঞ্চ ছাড়তে আসে না। রাজধানীতে জমজমাট পশুর হাট, ছোট মাঝারি গরুর চাহিদাই বেশি, গতকালের তুলনায় কমেছে দাম। এবার গরুর দাম ভালো, রিজনেবলের ভিতর আছে, বাজার একটু কম, তারপরে মোটামুটি পোষা যাবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد لا شريك لك। লাখো মুসল্লি লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। খুতবায় মুসলিম উম্মার শান্তি কামনা আজ সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদ। চট্টগ্রামে ট্রেনের সাথে কয়েকটি গাড়ি এবং যানবাহনের ভয়াবহ সংঘর্ষ, 2 জন নিহত, গুরুতর আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। ঈদের দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সঙ্গে উৎসব আনন্দ ভাগাভাগি করতে বাড়ির পথে ছুটছেন নগরবাসী। বাস, ট্রেন, লঞ্চ সবখানেই উপচে পড়া ভিড়। জায়গা না পেয়ে এদিন অনেকেই চেপে বসেছেন ট্রেনের ছাদ। নিষেধ বারণে ঠেকানো যায়নি তাদের। কানায় কানায় যাত্রী বোঝাই করে ছেড়ে যাচ্ছে লঞ্চ। তবে ভোগান্তিতে পড়েছে উত্তরাঞ্চলের বাস যাত্রীরা। মহাসড়কে যানজট ঠেলে এগুতে হচ্ছে তাদের। ঈদের বাকি আর একদিন, তাই শেষ মুহূর্তে যে যেভাবে পারছেন পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পথ ধরেছেন। এদিন কমলাপুর রেল স্টেশনে ভোর থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেছে। অনলাইন টিকিটিং আর কড়া চেকিংয়ের কারণে স্টেশনে সার্বিক পরিস্থিতি ছিল গোছানো। তারপরে এদিন ছাদে উঠে পড়ে অনেক যাত্রী। নিরাপত্তা ঝুঁকি থাকলেও প্রিয়জনের সাথে ঈদ করতে চাওয়ার বাসনার কাছে তুচ্ছ সবকিছুই। টিকিটের এমনিতে তো বেহাল অবস্থা, টিকিট প্রচুর পরিমাণে সিন্ডিকেট হচ্ছে। আমার টিকিট কাটা আছে, আমি ভিতরে ঢুকতে পারতেছি না। বাবা টিকিট কাটা পকেটে টিকিট আছে, ভিতরে যাইতে পারতেছি না। দূরপাল্লার বাসেও ভোগান্তি পিছু ছাড়েনি ঘরমুখ মানুষের। ঘন্টার পর ঘন্টা গাবতলীতে অপেক্ষায় যাত্রীরা। মহাসড়কে যানজটের কারণে কোনো বাসেরই শিডিউল ঠিক নেই। কম্বল এটা ব্যাগ ট্যাগ নিয়ে ভিজতে ভিজতে আমি এদিকে আছি, গাড়ি পাইনি। পরে গাড়িগুলো আসতেছে, কিন্তু আমার টাইমের যে গাড়িটা আছে সেই গাড়িটা এখন পর্যন্ত এসে পৌঁছায় নাই। 2:30টার গাড়ি, সকাল 1টার গাড়ি এখনো পাইনি। এসব ভোগান্তির পাশাপাশি আছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। সেই সাথে সিটি সার্ভিসের বাসগুলো চলাচল করছে দূরপাল্লায়। এরপরও বাস না পেয়ে অনেকেই ট্রাক কিংবা লোকাল বাসে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হন। সকালে 11টা আসছি, গাড়ি খুঁজেছি পাই নাই। পরে ওই জায়গাতে একজনে বলছে যে 8টায় গাড়ি আছে। 4:30টায় গাড়ির টাইম ছিল, কিন্তু জ্যামের কারণে নাকি গাড়ি পথে সমস্যা, যার জন্য এখন এসে পৌঁছায়। আমরা 4টা থেকে ওয়েট করতেছি। গাড়ি কম, যাত্রী বেশি, যানজটের গাড়ি ঠিক মতো গাড়ি আসতে পারতেছে। যাত্রী চাপ দেখা গেছে সদরঘাট লঞ্চ টার্মিনালও। দিনভর চলাচল করছে ঢাকার কাছের গন্তব্যের নৌযানগুলো। তবে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের লঞ্চগুলো ছাড়ে বিকেলের পর। তার আগেই সকাল থেকেই অনেকেই উঠে পড়েন লঞ্চে। বাড়তি ভাড়া আর দীর্ঘ অপেক্ষা ছাড়া খুব বেশি অভিযোগ ছিল না যাত্রীদের। এখন মানুষ ওঠে আর নামে, জায়গা নাই, ওইটা নামে যাইতে আছে। এই পর্যন্ত মনে হয় 10 বার গেছি, ওরা বলতেছে একই কথা যে লঞ্চ ভরবো ছাড়বো। বসাই তো রাখছেন, যেমনও গরম এরকম দিলি কেমনি বাসুম কেমনি দেখুন। নিরাপত্তার স্বার্থে ধারণ ক্ষমতার বেশি যাত্রী না নেয়ার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এ ব্যাপারে যাত্রীদেরও সচেতন হওয়ার আহ্বান তাদের। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে বাড়ির পানে দলে দলে ছুটছে মানুষ।
তাই দিনের মতো রাতেও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। ঢাকা টাঙ্গাইল আর ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তৈরি হয়েছে যানবাহনের দীর্ঘ সারি। গাড়ির চাপ ঢাকা চট্টগ্রাম আর দক্ষিণের পথেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। এদিকে লঞ্চে করে নৌপথেও ঘরে ফিরছেন কেউ কেউ। দিনভরের ভোগান্তি গড়িয়েছে রাত পর্যন্ত। যতদূর দুচোখ যায় যানবাহনের দীর্ঘ সারি। উত্তরের ঈদযাত্রায় পথে পথে দুর্ভোগে পড়তে হয় ঘরমুখ মানুষদের। এক গাড়ি জিজ্ঞাসা করছি 1400 টাকা ভাড়া চাইছে, আপনার যেখানে 150 টাকা ভাড়া। বাস ভাড়া চাচ্ছে আপনার 900, 1100, 1200, ঠিক ঠিকানা নাই। দুপুর 2টা বাজে আইছি, এখন পর্যন্ত কোনো গাড়ি পাইনি। যাব উত্তরবঙ্গে গাইবান্ধা। বুধবার থেকেই ছিল বাড়ির পথে মানুষের ঢল। বৃহস্পতিবার বিকেলের পর সেই চাপ বেড়ে যায় আরও। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের জিরানী চন্দ্রাসহ বিভিন্ন পয়েন্টে দীর্ঘ জটলা, ধীরগতি। একই চিত্র ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও। জামের লেগে তো সবই সমস্যা দেখতেছি, এই যে বসে রয়েছি, যাত্রী সমস্যা, রোদে ভোগান্তি করতেছে, জাম তো আর শুধাইতেছে না, জার্জির বামও তো যেতেছে। সবাই একসাথে বাড়িতে যাইতেছে, গাড়িগুলো মনে করেন যা আছে ওই দিকের গাড়ি সব ঢাকা ঢুকে গেছে। দলে দলে ঘরমুখ মানুষ, দেখা দেয় গণপরিবহন সংকট। এই সুযোগে বাসে বাড়তি ভাড়া আদায়। কেউ কেউ ট্রাকে চড়ে রওনা দেয় গন্তব্যে। ভাড়া চাচ্ছে 1600, ভাড়া বেশি, 1000 টাকা নিচে যাইতেছে না। যানজটের কারণে মনে করেন কোনো গাড়িই নেই পাবনা শহরে। ঈদযাত্রা উপলক্ষে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শন করেন আইজিপি বাহারুল আলম। তিনি বলেন, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠানোয় জটলা, ধীরগতি। লক হয়ে না থাকে, যাত্রা থেমে না থাকে, এই জায়গাটাই আমাদের এখন ফোকাস আছে। কিন্তু এত বেশি একই দিনে এত যাত্রী একসাথে নেমেছে, এত গাড়ি, যে আমাদের পক্ষে এই রাস্তার যে ক্যাপাসিটি এর বাইরে চলে গেছে। এছাড়া পদ্মা সেতু হয়ে দক্ষিণের পথ ধরেছেন ঘরমুখ মানুষ। যানবাহনের চাপ থাকলেও নেই ভোগান্তি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কেও একই চিত্র। গাড়ির চাপ থাকলেও নির্বিঘ্ন পাটুরিয়া দৌলতদিয়া ঘাট পারাপার। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। ঈদের ছুটিতে বাড়ির পানে দলে দলে ছুটছে ঘরমুখ মানুষ। আর তাই তো দিনের মতো রাতেও মহাসড়কগুলোতে বেড়েছে যাত্রীদের চাপ। এই মুহূর্তে গাজীপুরে চন্দ্রায় আছেন সহকর্মী হোসাইন আলী বাবু। আরও একবার বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন তিনি। বাবু, চন্দ্রার খবর দেখছিলাম, যানজট অনেকটাই বেড়েছে যত রাত গিয়েছে। এখন কি অবস্থা একটু জানাবেন? এখনের পরিস্থিতি যদি বলি, একেবারেই ধীরগতিতে গাড়ি চলছে, যাত্রীদের বেশ উপস্থিতি রয়েছে। আসলে এই যে উত্তরবঙ্গের মানুষ, প্রায় 22টি জেলার মানুষ থেকে যেসব মানুষ ছুটছেন বাড়ি ফিরতে, আসলে যেটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন যে গাড়ির যে ধীরগতি সেটা কিন্তু একেবারেই দেখা যাচ্ছে। এবং এখানকার অবস্থাতে যে গাড়ি আসলে সঠিকভাবে পাচ্ছে না, যেসব গাড়ি আসলে গাড়িতে উঠতে পারছে না, নির্দিষ্ট কোনো গাড়ি যে ছেড়ে যাবে সেই সময়টা আসলে ধারণ করা হয়নি। তার কারণে আসলে এই উত্তরবঙ্গের যাত্রীদের হচ্ছে, যাত্রীদের চাপ বাড়ছে এবং গাড়ির চাপও বাড়ছে। এই পরিমাণ যাত্রী এখনো পর্যন্ত সেই গাড়ি পাচ্ছে না, যার কারণে তারা একেবারেই স্বাভাবিক করতে পারছে না। চেষ্টা চন্দ্রা থেকে আমাদেরকে ঈদ যাত্রার খবর আপডেট জানাচ্ছিলেন হোসেন আল বাবু। আমরা পরবর্তীতে তার সঙ্গে আবারও যোগাযোগের চেষ্টা করব। চট্টগ্রামে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 10 জন। রাতে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী প্রান্তে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল এবং পিকআপের সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই 3 জন নিহত হয়। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরও 2 জন। ঘটনাস্থলে এই মুহূর্তে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ চালাচ্ছে। সিগন্যাল বুঝতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। 5 জন মানুষ অক্ষত অবস্থায় বেরিয়েছে। আরেকটা সিএনজি থেকে একটা মহিলা আর 3টা শিশুকে আহত অবস্থায় আমরা অ্যাম্বুলেন্সে তুলে দিছি। শুধুমাত্র 2টা গাড়ি আমরা উদ্ধার করতে পারছি, আর বাদ বাকি সবগুলো গাড়ি এখনো রেলের সাথে সংযোগ হয়ে জ্যাম হয়ে আছে।
চট্টগ্রামে ট্রেনের সাথে বেশ কয়েকটি গাড়ির সংঘর্ষের খবর আমরা দেখছিলাম। এই মুহূর্তে চট্টগ্রামে সেই ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত। এর আগে তিনি আমাদের দুর্ঘটনার সাথে সাথে প্রায় জানিয়েছিলেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে আরও একবার আমরা যেতে চাই তার কাছে। জুবায়েদ, দুর্ঘটনায় আপনি হতাহতের খবর জানাচ্ছিলেন, তখন পর্যন্ত 2 জন, বাট আপনি শঙ্কা করছিলেন যে আরও বাড়তে পারে। সবশেষ কি খবর আছে এবং উদ্ধার কাজের কি অবস্থা একটু জানাবেন। তিতুমির, খুবই দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই দুর্ঘটনাটি ঘটেছে কালুঘাট সেতুতে এবং সেই সেতুতেই অন দ্য স্পট যেটা বলে ঘটনাস্থলেই 3 জন মারা গেছে। তার মানে যখন আমি জানিয়েছিলাম 2 জন, এখন আরেকজন মৃত্যুর খবর বেড়েছে, সেটা আমরা জানতে পেরেছি এবং আহত হয়েছেন 10 জন। খুবই মর্মান্তিক। এখানে যারা মানুষজন আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এক প্রকার যেটাকে বলা যায় যে আবেগ কাজ করছে। তারা উদ্ধার তৎপরতা নিয়ে একটু ক্ষোভ প্রকাশ করছেন এত দেরি কেন হচ্ছে। তবে পরিস্থিতিটা খুবই জটিল। বাহিনীকে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে বেগ পেতে হচ্ছে, উৎসুক জনতার কারণেই আসলে এই সমস্যাটা হচ্ছে। পাশাপাশি উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস এখনো কাজ করছে, রেড ক্রিসেন্টকে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছেন বিভিন্ন, তারা এই জায়গায় এসছেন। তবে যে ঘটনাটা ঘটলো ঠিক রাত 10টার দিকে, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী পর্যটন এক্সপ্রেস সেই ট্রেনটির সাথেই মুখোমুখি সংঘর্ষ ঘটে একেবারে 6 থেকে 7টি গাড়ির। যেহেতু এটি সিগন্যালের একটা বিষয় থাকে, সেই সিগন্যালটা বোঝাপড়ার ঘাটতির কারণে এমনটা হয়েছে আমরা জানতে পেরেছি। এবং এই যে রেল লাইনটি কালুঘাট সেটির অত্যন্ত সরু, এখানে পাশাপাশি 2টি গাড়ি যাওয়াও খুব দুষ্কর। সেই জায়গায় ট্রেন যখন এসে পড়ে অন্যান্য গাড়িগুলো সেটাকে জায়গা দিতে পারে না, যার কারণে এই দুর্ঘটনাটা। এবং দুর্ঘটনাটার পর থেকে এখন পর্যন্ত খুবই থমথমে পরিস্থিতি। আর মানুষজন যেটা দেখতে পাচ্ছি যে আরও হতাহত বাড়তে পারে এমনটা আমরা জানতে পেরেছি। তবে 10 জন হতাহত এটা আমরা নিশ্চিত হতে পেরেছি এবং পাশাপাশি 3 জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেছেন এমনটা আমরা দেখতে পেয়েছি। এবং রেলিংয়ের অবস্থা দেখলে বোঝা যায় একেবারে গাড়িগুলো টেনে হিস্ট্রে যেভাবে ট্রেনের টানে তোরে চলে গেছে, সেক্ষেত্রে এই ধরনের দুর্ঘটনা এবং সেটার সাথে হতাহত যে থাকবে বা আরও বাড়বে সেটা অনেকটা নিশ্চিত অর্থেই বলা যায়। এবং আমরা চেষ্টা করছি এই দুর্ঘটনার সর্বশেষ আপনাদেরকে জানাতে, হয়তো পরবর্তী আপডেট আপনাদেরকে জানাতে পারবো। জুবায়েদ ইবনে শাহাদাত চট্টগ্রাম থেকে আমাদের জানাচ্ছিলেন ট্রেনের সাথে অন্যান্য বেশ কিছু যানের দুর্ঘটনার খবর। আমরা এবার একটু কোরবানির ঈদের হাটে যেতে চাই এবং ঈদের একদিন বাকি থাকতে পুরোপুরি জমে উঠেছে রাজধানীর হাটগুলো। সন্ধ্যার পর থেকেই কমতে থাকে গরুর সরবরাহ, সেই সাথে বেড়ে যায় ছোট এবং মাঝারি আকারের গরুর দাম। এই মুহূর্তে সাইদনগর গরুর হাটে আছেন সহকর্মী তাজনুর ইসলাম, সরাসরি যাচ্ছি সেখানে। তাজনুর, হাটে পশুর যোগান আর দাম কেমন দেখছেন? ক্রেতা বিক্রেতারা কি বলছেন একটু জানাবেন। তুমি যেই তথ্যটি আপনি কিছুক্ষণ আগে দিচ্ছিলেন যে ছোট এবং মাঝারি গরুগুলোর যে চাহিদার ব্যাপারে, আমরা সেরকম কিছু গরু এই পাশে রয়েছে সাইদনগর হাটে, সেই রকম জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ আগে দেখছিলাম যে পাশের এই গরুটি বেশ একটি দল এসে খুব মন দিয়ে তারা এই গরুর ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলেন। আমরা গরুর যিনি মালিক রয়েছেন তাকে জিজ্ঞেস করলাম যে কেমন দাম চাচ্ছেন। তিনি যেমনটি দাবি করছিলেন যে 2,60,000 টাকা তিনি দাম চাচ্ছেন। বিভিন্ন সময়ে 1.5 থেকে 2 লাখ টাকার মাঝামাঝিতে বিভিন্নজন বিভিন্ন রকম দাম বলছেন। মূলত এই যেই সাইজের গরু আমি ক্যামেরা লেন্সের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি, আসলে এই সাইজের গরুগুলোই আসলে ক্রেতাদের সবচেয়ে বেশি আকর্ষণের একটি জায়গা। এবং ক্রেতা যারা এখনও এই মধ্যরাতে পরিবার সমেত আসছেন, ঘুরে ঘুরে হাটে এই গরুগুলো দেখছেন, তারা আসলে ঘুরে ফিরে বড় গরু নয় বরং মাঝারি সাইজের যে গরু, মূলত যে ব্যাপারটাই বোঝা যাচ্ছে যে 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যে যে গরুগুলোর দাম, সেইগুলোর দিকেই আসলে ক্রেতা সমাগম একটু বেশি দেখা যাচ্ছে। তবে বড় গরু যে একেবারেই বিক্রি হচ্ছে না ব্যাপারটি তাও নয়। সাইদনগর হাটে এসে আমরা দেখেছি যে বেশ কয়েকটি বড় গরু এরই মধ্যে বিক্রি হয়েছে। সব মিলিয়ে আসলে এক ধরনের মিশ্র ব্যাপার যে সব ধরনের গরুই ক্রেতারা ঘুরে ঘুরে দেখছেন, যদিও সময় খুবই কম। কালকের দিনটা সময় রয়েছে, এই সময়ের মধ্যে ব্যবসায়ীরা আশা করছেন যে জমা যেগুলো রয়েছে অর্থাৎ বাকি যেগুলো গরু রয়েছে সেগুলো হয়তো এই সময়ের মধ্যে বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিতুমির, তাজনুর, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গরুর হাট থেকে জানাছিলেন সেখানকার সর্বশেষ আপডেট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঈদ উল আজহার উপহার হিসেবে একটি গরু দিতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছেন এক কৃষক। তিনি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা থেকে খালেদা জিয়ার জন্য এই ঈদ উপহার নিয়ে এসেছেন। বৃহস্পতিবার রাত 9:55 মোহাম্মদ সোহাগ মৃধা নামের ওই কৃষক নিজ হাতে একটি হলস্টেইন ফ্রিজিয়ান জাতের গরু
উপহারস্বরূপ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে আসেন। তবে সোহাগ মৃধার কালা মানিক গ্রহণ করেননি খালেদা জিয়া। নির্দেশ দিয়েছেন এলাকায় ফিরে নেতা কর্মীদের সঙ্গে নিয়ে কোরবানি করার। গরুর মালিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোহাগ মৃধা এবং তার পরিবারের জন্য ঈদ উপহার দিয়েছেন বিএনপি চেয়ারপারসন। এইটি উনি যে দেওয়ার জন্য এনেছেন, ওনার যে ইচ্ছা, এটাকে ওনারা খুব সম্মান করেছেন এবং ম্যাডাম এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপহার সেটা আমরা গ্রহণ করে আমরা ওনাদেরকে আবার আমাদের নেতা কর্মীদেরকে ওনার মাধ্যমে আবার দিয়ে দেওয়া হয়েছে, যেটি ওনারা যাতে ওনাদের নিজস্ব এলাকায় যে ওনাদের যে ধরনের ওনারা ভালো মনে করবেন সে ব্যবস্থা করবেন। ঈদে রাজশাহী থেকে গরু নিয়ে ঢাকা আসার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো কোহিনুর শেখের কিশোর ছেলেকে আর্থিক সহায়তা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার রাতে বসিলা গার্ডেন সিটি হাটে কিশোর আরিফুলের হাতে তারেক রহমানের অনুদানের টাকা তুলে দেয় হাট কমিটি। এ সময় উপস্থিত ছিলেন হাট কমিটির সভাপতি ইজরাদার, বিএনপির স্থানীয় নেতাসহ পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা। পুলিশের এডিসি জুয়েল ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা সহায়তা করেন। দুর্ঘটনার পর বাবাকে নিয়ে রাজশাহী ফিরে যায় আরিফুল। বাবাকে দাফন করে আবারও বসিলা হাটে ফিরে আসে নবম শ্রেণী পড়ুয়া আরিফুল। তবে আশানুরূপ দাম পায়নি সে, এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় ছেলেটি। খবরটি গণমাধ্যমে প্রকাশ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অনেকেই মানবিক কারণে সহায়তায় এগিয়ে আসেন। আশায় আমি করে নেই এরকম সাহায্য পাবো, কিন্তু এখন সাহায্যের বাইরে অতিরিক্ত আমার সাহায্য করছে। আরিফের পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে আরও এটা প্রমাণিত হলো যে হাট শুধু আর্থিকভাবেই আমরা আমাদের ব্যবসায়ীদের সহযোগিতা করতেছি না, আমরা মানবিকভাবেও তাদের পাশে আছি। ক্রেতা এবং বিক্রেতা তাদের জন্য যতটুকু করার আমাদের পক্ষ থেকে, আমাদের কমিটির পক্ষ থেকে সর্বোচ্চ আমরা চেষ্টা করি। জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা আরিফের পরিবারকে, শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছে এবং আমরা সেটি দাঁড়িয়েছি এবং আমরা 50,000 টাকা হাট কর্তৃপক্ষ থেকে তার পরিবারকে অনুদান দিয়েছি। ঈদের দিন ঢাকাসহ সারা দেশে তেমন বৃষ্টির শঙ্কা নেই জানিয়েছে আবহাওয়া অফিস। তবে চট্টগ্রাম এবং সিলেটে অল্প বৃষ্টি হতে পারে। তাপমাত্রা বাড়বে 7, 8, 9 জুন। 10 তারিখ থেকে আবারও বাড়বে বৃষ্টিপাত। এই মাসে আরেকটি লঘু চাপের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। অনেকটাই কমে যাবে, তবে বিচ্ছিন্নভাবে 2-1 জায়গায় হয়তো 2-1 বৃষ্টি হতে পারে, কারণ যেহেতু বর্ষাকালে 2-1 বৃষ্টি যে কোনো সময় হতে পারে। আর এই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়ে যেতে পারে। ব্যবসা গরম যে অস্বস্তিকর অবস্থা সেটা কিছুটা বৃদ্ধি পেতে পারে। ঈদের ছুটিতে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর গাবতলী পশুরহাট পরিদর্শন শেষে কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, এবার গরুর দাম কম, মজুদ ও পর্যাপ্ত, তবে এবার আওয়ামী লীগের দুর্নীতিবাজরা নেই, তাই বড় গরু কেনার ক্ষেত্রে মানুষের আগ্রহ কম। এ সময় বাজারের সার্বিক ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন উপদেষ্টা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে পরম করুণাময় বান্দা, হাজির তোমার দরবারে। লাখো মুসল্লির এই ধ্বনিতে প্রকম্পিত হলো ঐতিহাসিক আরাফাত ময়দান। মিনায় ফজরের নামাজ শেষে ভোরেই 14 কিলোমিটার দূরের আরাফাতের ময়দানে পৌঁছান মুসল্লিরা। অংশ নেন 5 দিন ব্যাপী হজের মূল আনুষ্ঠানিকতায়। দুপুরে পবিত্র হজের খুতবা দেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম শায়খ সালেহ বিন হুমায়েদ। বিশ্বশান্তি আর মুসলিমদের প্রতি ঐক্যের আহ্বান জানানো হয়। খুতবায় প্রার্থনা করা হয় ফিলিস্তিনিদের মুক্তি কামনায়। রীতি অনুযায়ী খুতবা শেষে জোহর আর আসরের নামাজ একসাথেই আদায় করেন হাজিরা। আরাফাতের আনুষ্ঠানিকতা শেষে রওনা দেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন তারা। দ্রুতই বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। বৃহস্পতিবার বাংলাদেশে অধ্যুষিত ইস্ট লন্ডনের ব্রিক লেনে একটি আন্তর্জাতিক সেমিনার উদ্বোধন করেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এ সময় আয়োজক কমিটির একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত সদস্য আয়েশা কুরেশির সাথে কথা বলেন চার্লস। ডক্টর ইউনূসের সাথে সম্পর্কের কথা তুলে ধরে রাজা বলেন, তিনি অধীর আগ্রহ নিয়ে ডক্টর ইউনূসের অপেক্ষায় আছেন। খুব শীঘ্রই তাদের দেখা হচ্ছে। এ সময় রাজা এখনও বাংলাদেশ সফর করতে না পারায় দুঃখ প্রকাশ করেন। The King did talk about Dr. Yunus. He talked about his relationship with him, how well he knows him, and that how he is excited that Dr. Yunus is visiting the United Kingdom. আমি আশা করি আগামীতে যেভাবে কথা দিয়েছি আমি দেশে যাইমু, অবশ্য আমি প্রফেসর ইউনুসের লগে দেখা হইব, যার সাথে আমার অনেক দিনের একটা সম্পর্ক আছে, আর আমি ভেরি সাপোর্টার অফ হিজ ওয়ার্ক অ্যান্ড পলিসি।
পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের জেরে বালুমহলে অস্ত্রের মহড়া দিয়েছে প্রভাবশালীরা। বৃহস্পতিবার সকালে উপজেলার সাঁড়া ইউনিয়নের ইসলামপাড়া ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় বালু ব্যবসায়ীদের সাথে বালুমহল নিয়ে পূর্ব বিরোধ ছিল পার্শ্ববর্তী নাটোরের লালপুরের প্রভাবশালী কাকনের। এরই জেরে আজ কাকন বাহিনীর লোকজন নদীপথে এসে বালুমহলে অস্ত্রের মহড়া দেয়। এই ঘটনার পরে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পরে নিরাপত্তার দাবিতে ঘাট এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ও সেনাবাহিনী। এই ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।